সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টারা গ্রেফতার হচ্ছেন। প্রভাবশালী মন্ত্রীদের মধ্যে সর্বশেষ গ্রেফতার হয়েছেন ডাক্তার দীপুমণি। গতকাল যখন তাকে আদালতে হাজির করা হয়, সেখানে তিনি হামলার শিকার হয়েছেন। ভিড়ের মধ্য থেকে তাকে কিল ঘুষি মারা হয়েছে। অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা কোনোভাবে এই ধরনের ঘটনা সমর্থন করি না। কারা এবং কেন এই ধরনের ঘটনা ঘটার সুযোগ দিচ্ছে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ করা যায়। নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো। এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই রিমান্ডে আছেন। প্রভাবশালীদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিতর্কিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সর্বশেষ ডাক্তার দীপুমণি। প্রত্যেকেই রিমান্ডে আছেন এবং রিমান্ডে তারা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। তবে প্রত্যেকের দেওয়া তথ্যে একটা বিষয় কমন: ক্ষমতায় থাকাকালীন তারা যেসব অপরাধ দুর্নীতি করেছে এর প্রত্যেকটাই হয়েছে সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। বিরোধী মতের উপরে যে দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে, যে দুর্নীতি লুটপাট হয়েছে, এর প্রত্যেকটাই হয়েছে শেখ হাসিনার পরিকল্পনা এবং নির্দেশনা অনুযায়ী। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক কিংবা জিয়াউল আহসানরা রিমান্ডে এখন পর্যন্ত কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেই আলোচনায় আসব। তার আগে আরেকটা বিষয় আমরা একটু দেখে নেই। পিলখানা হত্যাকাণ্ডে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে একটা সংবাদ সম্মেলনে দাবি করেছেন এই হত্যাকাণ্ডে সরাসরি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত। তিনি আরও দু একজনের নাম উল্লেখ করেছেন। আমরা একটু শাকিল আহমেদের বক্তব্যটা দেখি। পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে তিনি জানান পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, তাপস ও সেলিম জড়িত। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা অন্য একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীতে 57 সেনা অফিসারকে হত্যা করে। শাকিল আহমেদের ছেলে কথাগুলো বলছিলেন সংবাদ সম্মেলনে। পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস ও শেখ ফজলুল করিম সেলিম সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া। রাকিন আহমেদ বলেন, এক আওয়ামী লীগ নেতা ফোন করে আমাকে বলেছিলেন ওনার নেত্রী অর্থাৎ শেখ হাসিনা আমার বাবা মাকে জবাই দিয়েছেন। যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে বাবা মার মতো আমাকেও জবাই দিয়ে দেবে। রাকিন আহমেদ বলেন, গত 15 বছরে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের ট্রায়াল বা তদন্ত আমরা মানি না। কারণ প্রধান যে হত্যাকারী, নির্দেশদাতা, তিনি নিজেই তখন ক্ষমতায় ছিলেন। খুনি কি তার নিজের বিচার করবে? মুখ বন্ধ করে রাখতে হয়েছে। কেমন করে তদন্ত ট্রায়াল প্রভাবিত করলো, ডাল ভাতের কথা বলল, নীরবতায় সব সহ্য করতে হয়েছে। এখন যেহেতু তিনি ক্ষমতায় নেই এবং পদত্যাগ করে তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এ কারণে এখন শাকিল আহমেদের ছেলে তার পিতামাতার হত্যার বিচার চায় এবং অন্যান্য যারা শহীদ হয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে তাদের পরিবারের সদস্যরা বিচার চাইতে এসেছিলেন। এই সংবাদ সম্মেলনে তারা কথা বলেছেন। আমরা একটু কালের কণ্ঠের একটা রিপোর্ট দেখি। সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, জিয়াউল আহসানরা রিমান্ডে কি ধরনের তথ্য দিচ্ছেন। কালের কণ্ঠ বলছে, আসছে ভয়ঙ্কর সব তথ্য। রিপোর্টে বলছে রিমান্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। গ্রেফতার হওয়ারা বলছেন দেশের বড় বড় দুর্নীতির সবকটির সঙ্গেই জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরা। বিশেষ করে তার আত্মীয় স্বজনদের কারণে ব্যস্ত সময় পার করতে হতো বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তা ব্যক্তিদের। তবে তাদের বেশিরভাগই কমিশনের বড় একটি অংশ নিজেদের পকেটে রেখে দিতেন। আবার অনেক কর্তা ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কথা বলে নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় কাজ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের এমন তথ্যে রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্ত সংশ্লিষ্টদের। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের দেওয়া সব তথ্য এখনই আমলে নেওয়া হচ্ছে না, এগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। একই সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের সম্পর্কে আগে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। সূত্র বলছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ারবাজার কেলেঙ্কারির বিষয়ে এখনও মুখ না খুললেও বেশিরভাগ সময় তিনি নীরব থাকছেন। সালমান এফ রহমানের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেছেন বিষয়টিতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল, আমি কেবল মেসেঞ্জার ছিলাম মাত্র। সালমান দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা করেছিলেন। কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত কোটি টাকা নিজেদের পকেটে ভরেছেন। জ্বালানি সেক্টরের সব কিছুই নিজে ডিজাইন করতেন নসরুল হামিদ বিপু।
বাপেক্সকে দেশের কল্যাণের বাইরে নিজের কল্যাণে ব্যবহার করতেন বিভু। গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের দাবি, সরকারের নির্দেশেই তিনি অপরাধে জড়িয়েছেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। কাকে, কিভাবে এবং কত টাকা দিয়েছেন তা সবিস্তারে বর্ণনা করেছেন তিনি। একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পলক লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। এর বড় একটি অংশ নানা কায়দায় পাচার করেছেন বিদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলক নন, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন। সজীব ওয়াজেদ আইসিটির উপদেষ্টা হওয়ায় এ খাতে ছিল না কোনো জবাবদিহি। পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস করেনি। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে পলকের গত 5 বছরের সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 300 থেকে 400 বিঘা জমি, ঢাকায় কমপক্ষে 15টি ফ্ল্যাট। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি আছে। অভিযোগ রয়েছে নামে বেনামে প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকার 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার। মাত্র 10 বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় এনটিএমসির সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গোয়েন্দা দপ্তরে গত 3 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রয়েছে খুন, গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ। তবে জিয়াউল আহসানের দাবি, তিনি সবকিছুই করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে। এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও তা চলত তারিকের ইশারায়। এই জায়গাটা আমি আরেকবার পড়ি। যত খুন, গুম এবং অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতা হয়েছে, এর অভিযোগ এসেছে জিয়াউল আহসানের বিরুদ্ধে এবং তিনি বলছেন সবকিছুই তিনি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে। এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও তা চলত তারিকের ইশারায়। তারিক সিদ্দিকী টিউলিপ সিদ্দিকের চাচা। অর্থাৎ সবকিছুই হয়েছে শেখ হাসিনা পরিবারের মধ্যেই। আর এই পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এই পরিবারকে সুযোগ সুবিধা দিয়েই জোনায়েদ আহমেদ পলকরা 30 থেকে 40 হাজার কোটি টাকার মালিক হয়েছেন মাত্র 10 বছরে। বুঝতেই পারছি কিভাবে দেশের টাকা লোপাট করা হয়েছে এবং এর পেছনে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি আছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, এমনকি তার কন্যা যিনি যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি সেই টিউলিপ সিদ্দিকীও। নিজেই নির্দেশ দিয়ে মানুষকে গুম করে, বিচার বহির্ভূতভাবে হত্যা করে, কাউকে কাউকে আয়না ঘরের মতো জায়গায় রেখে শেখ হাসিনা মায়া কান্না কেঁদেছেন। অনেক পরিবারকে তিনি গণভবনে ডেকে এনেছেন এবং তখন তিনি তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আমরা সে সময় শেখ হাসিনার চোখে পানিও দেখেছি। অথচ সেই হত্যাকাণ্ডগুলোর, সেই গুম, আয়না ঘরে বন্দি করে রাখার নির্দেশগুলো শেখ হাসিনার কাছ থেকে এসেছে। জিয়াউল আহসান, যার মাধ্যমে শেখ হাসিনা এই কাজগুলো করেছেন, তিনি নিজেই সেটা স্বীকার করেছেন। কত বড় পাষণ্ড অমানুষ হলে এই কাজগুলো করা যায়। আর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, মোহাম্মদ আরাফাত, জোনায়েদ আহমেদ পলকদের মতো তার কিছু বন্ধুকে বসিয়েছিল মন্ত্রিসভায়, যারা 10 বছরে 30 থেকে 40 হাজার কোটি টাকার মালিক হয়েছে। শুধুমাত্র 2018-2024 সালের নির্বাচনকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকা পকেটে ভরেছে মোহাম্মদ আরাফাতরা। তাহলে আমরা বুঝতেই পারি এদেরকে দিয়ে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কত লক্ষ কোটি টাকার মালিক হয়েছে এবং কত লাখ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে। ইতোমধ্যে নিশ্চয় আমরা জেনে গেছি, এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা পরিবার $5 বিলিয়ন অর্থাৎ $500 কোটি আত্মসাৎ করেছে। প্রত্যেকটা মেগা প্রকল্প থেকে 30 থেকে 40% কমিশন নিয়েছে শেখ হাসিনা পরিবার। আর এই টাকাগুলো অফশোর ব্যাংকিং এর মাধ্যমে মালয়েশিয়ার মতো দেশগুলোতে চলে গেছে শেখ হাসিনা পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। দেশটাকে এবং দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই শেখ পরিবার আর তার চেলাচামুন্ডারা।
এদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। বিদেশে তারা যে টাকা পাচার করেছে সেই টাকাগুলো ফেরত আনতে হবে এবং দেশে তারা যে অবৈধ সম্পদ করেছে এই সম্পদ